বাড়িটা একদিন হুট করেই ভাড়া হয়ে যায়। আর যারা সেই বাড়িতে ওঠে তাদের সাথে না ছিল কোনো আসবাবপত্র, না অন্য কিছু। এরপরেই ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা ওই বাড়িটিকে ঘিরে। একদিন আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে আমার খ্রিস্টান প্রতিবেশী দৌড়ে আমার কাছে এসে বললেন, রহমান সাহেব, খেয়াল করুন, এদের আমার কাছে মোটেও ভালো লাগছে না। আমি বললাম, কি ব্যাপার, খুলে বলুন। তিনি বললেন, প্রতিদিন ওনাদের বাড়ি থেকে একজন লোক বেরিয়ে যায়, এলাকার দূরের একটা ডাস্টবিনে আবর্জনা ফেলে আসে সে। ওখানকার ইউনিয়ন থেকে জানা গেছে ওনাদের আবর্জনার মধ্যে ছাগলের পচা মাথা আর শরীরের বিভিন্ন অংশ থাকে, যা একেবারে স্বাভাবিক নয়। ভাবার বিষয় হলো, ছাগলের মাথা এত যত্ন করে ওনাদের বাড়ির ওই আবর্জনার স্তূপে কেন ফেলা হচ্ছে? আপনি জানেন কিছু? ছাগলের এই মাথা সাধারণত জাদুটোনায় ব্যবহার করা হয়। আমার তো আগে থেকে সন্দেহ ছিল, কিন্তু এখন ব্যাপারটা একেবারে স্পষ্ট হয়ে গেল। তারপর আছেন এবং ভালোর দলে আছেন, আমিও ভালো আছি। আসলে ভাই ও ভূত ডালম, আমরা চলে যাচ্ছি ঘটনায় যেভাবে রহমান সাহেব বলেছেন সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমার নাম রহমান, আমি নেত্রকোনার কোনো এক এলাকার বাসিন্দা। আমি এই ঘটনায় আমার নিজের নাম বা এলাকার এক্সাক্ট লোকেশন বলছি না, কারণ যদি সেই ব্যক্তিরা এই ঘটনাটি শুনে থাকেন যাদের নিয়ে আজকের এই ঘটনা, তবে তাদের জীবনে নেমে আসবে এক সীমাহীন দুর্ভোগ। এই ঘটনাটি আজ থেকে 2 বছর আগের। আমি যেখানে থাকি সেখানে বেশিরভাগই ছোট ছোট বাড়ি এবং প্রায় সব বাড়ির লোকেরাই বাসা ভাড়া নিয়ে সেখানে বসবাস করে। এই এলাকার অধিকাংশ মানুষই বহু বছর ধরে এখানে থাকছেন, তাই স্বাভাবিকভাবেই আমরা সবাই একে অপরকে খুব ভালোভাবে চিনি। আমাদের গলিটা বেশ লম্বা এবং গলির প্রবেশ মুখ থেকে 3য় বাড়িটাই আমাদের। যে বাড়িটিকে কেন্দ্র করে এই ঘটনা, সেটি গলির একেবারে শেষ মাথায় অবস্থিত হওয়ায় এর 2টি প্রবেশ পথ ছিল। একটি প্রবেশ পথ ছিল মূল গলির ভেতরে, আর অন্যটি ছিল ওই বাড়ির ড্রয়িং রুমের দিকে, যা সরাসরি গলির পেছনের দিকে খুলত। অর্থাৎ ওই বাড়িতে আসা যাওয়ার জন্য 2টি পৃথক রাস্তা ছিল। যে পরিবারটি ওই বাড়িতে থাকতেন, আমরা ওনাদের অনেক দিন যাবত চিনি। ওনারা অত্যন্ত ভদ্র এবং শালীন মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। সম্প্রতি ওনারা ফুল ফ্যামিলি সহ দুবাইতে স্থানান্তরিত হয়েছেন এবং ওনাদের মা নিজের বড় ছেলের কাছে থাকার জন্য আমেরিকা চলে গেছেন। ওনারা বাড়িটা ভাড়া দিতে যখন চেয়েছিলেন, তখন আমার সঙ্গে এ বিষয়ে কথাও হয়েছিল। তিনি বলেছিলেন, যদি আমার পরিচিত কোনো ভালো পরিবার থাকে তাহলে আমি যেন অবশ্যই ওনাকে জানাই। ওই বাড়িটা খালি ফেলে রাখতে চাননি, কারণ আমার মতে বাড়িটায় কেউ থাকলেই ভালো। অনেক ফ্যামিলি বাড়িটি দেখতে এসেছিল, কিন্তু তখন পর্যন্ত কাউকেই চূড়ান্তভাবে নির্বাচন করা হয়নি। তিনি চেয়েছিলেন ভাড়াটিয়া যেন কোনো পরিচিত মানুষ হয়, কারণ তিনি নিজে বিদেশ থাকবেন। তাই এমন একটি ভালো পরিবার পেলে সুবিধা হতো, যেন ভবিষ্যতে পরিবারের সঙ্গে কোনো ধরনের কোনো সমস্যা না হয়, না ওনাদের নিজেদের, না বাড়ির আশেপাশের লোকজনদের। ওনার হাতে সময় খুব কম ছিল। যাই হোক, আমার পরিচিত এমন কোনো পরিবার ছিল না যারা ঠিক সেখানেই থাকতে চাইছিল। যেহেতু ওনাদের দেশ ছাড়ার সময় প্রায় কাছাকাছি
ওনারা ছিলেন অত্যন্ত নিরস প্রকৃতির মানুষ। কারোর সঙ্গে কথা বলতেন না, এমনকি সালাম বা কুশলাদিও বিনিময় করতেন না। মাঝে মাঝে আমরা দেখতাম ওনাদের বাড়ির দুজন সদস্য বাইরে থেকে কিছু জিনিস আনতে গেলেই কেবল বাইরে যেতেন। ওই বাড়ির মহিলাদের আমরা একবারও দেখিনি। শুধু একবার একজনকে ফুললি বোরখা পরা অবস্থায় বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। আমরা যখন ভেতরে যাওয়ার চেষ্টা করছিলাম তখন দেখলাম আমরা মহল্লার সবাই আমাদের প্রথা অনুযায়ী কিছু না কিছু খাবার তৈরি করে ওনাদের বাড়িতে স্বাগত জানানোর জন্য পাঠানোর চেষ্টা করছিলাম, কিন্তু কেউ দরজা খুলল না। ওনাদের কাজকর্ম আমাদের কাছে বেশ সন্দেহজনক মনে হয়েছিল। ওনারা খুব অল্প সময়ের জন্য বাইরে যেতেন এবং দ্রুতই বাড়িতে ফিরে আসতেন। বাড়ির প্রতিটি দরজা এবং জানালা সবসময় শক্ত করে বন্ধ থাকতো। এই সমস্ত বিষয় আমাদের জন্য বেশ অদ্ভুত ছিল। কিছুদিনের মধ্যেই মহল্লার এই পরিবারটিকে নিয়ে নানা রকম গুজব ছড়াতে শুরু করলো। এই বাড়ির ঠিক পাশের বাড়িটা ছিল আমাদের মহল্লার এক ছোট ভাইয়ের। সে একদিন মহল্লার সবাইকে জানালো যে ওই বাড়ি থেকে ছাগলের ডাকের মতো আওয়াজ আসছে। হ্যাঁ, আমি একবার দেখেছিলাম যে ওরা একটা ছাগল নিয়ে ওই ঘরে ঢুকেছে, যদিও তখন কোরবানির বা ঈদের মৌসুম ছিল না। আমি তখন ভেবেছিলাম হয়তো ওনাদের কোনো পশুপালনের ব্যবসা থাকতে পারে। তখন আমাদের এক বুড়ো দাদু আমাকে বললেন, বাবা, জীবনটা বুঝে চলতে হয়। এই চুল তো আর রোদে সাদা হয়নি। যদি পশুপালনের খামারি হতো তাহলে কি ওনারা এভাবে একটা ছাগল নিয়ে ঘরে রাখতো? আর কেই বা নিজেদের বসবাসের ঘরে ছাগল রাখে? তুমি তো জানো এই ঘরটা তেমন বড়ও নয়। ওই দাদুর কথাগুলো একদম যুক্তিযুক্ত ছিল। আমি বললাম, আপনার ঘর তো একদম কাছে, আপনি না হয় একবার ওনাদের কাছ থেকে ব্যাপারটা জানার চেষ্টা করুন। তখন তিনি বললেন, ওরা তো কারো সঙ্গেই কথা বলে না, সালামের জবাব পর্যন্ত দেয় না। চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে নিজেদের কাজ সেরে আবার নিঃশব্দে ঘরে ফিরে যায়। যে মানুষ সালামের জবাব দেয় না, আমি তার সঙ্গে কিভাবে কথা বলবো বলতো? ওরা সামনে দিয়ে এমন ভাবে চলে যায় যেন কানে কিছুই শোনে না, চোখে কিছুই দেখে না। আমি নিজেও এই বিষয়টা লক্ষ্য করেছিলাম, তাই আমি প্রতিবেশীদের বলেছিলাম, আপনারা ওনাদের উপর কড়া নজর রাখুন, নাহলে বাড়িওয়ালাকে দুবাইয়ে ফোন করে সবটা জানাতে হবে। এখন আমি প্রায়ই বাইক পার্ক করার সময় বা বাইরে থেকে আসা যাওয়ার সময় ওই বাড়িটির দিকে একবার নজর দিই। নজর দিয়ে এই ভেবেছে হয়তো কাউকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখব এবং তার সঙ্গে কথা বলতে পারবো, কিন্তু এমনটা কখনোই হতো না। বাড়িটা সব সময় বন্ধ থাকতো। গলিতে যে ছেলেরা খেলাধুলা করত সেই বাচ্চারা একদিন বলল যে ওই বাড়ির কেউ ময়লা ফেলে না, আর যখন পরিচ্ছন্নতা কর্মীরা আসে তখন ওনারা সেই পরিচ্ছন্নতা কর্মীদেরও মানা করে দেয়। এটা আমার জন্য বেশ অবাক করার মতো একটা ব্যাপার ছিল। তার মানে হয় ওনাদের বাড়িতে কোনো ময়লাই হয় না, অথবা ওনাদের কোনো পরিচ্ছন্নতা কর্মীর প্রয়োজন পড়ে না। একবার আমাদের এক পরিচ্ছন্নতা কর্মী বলেছিলেন যে ওরা ময়লা আমাদের দেয় না, নিজেরাই কোথাও দূরে ফেলে দিয়ে আসে। আমি জানি না ওদের ময়লার মধ্যে এমন কি থাকে। এইসব কথা শুনে আমি খুব চিন্তিত হয়ে পড়লাম। আসলে এরা কারা? আমি যেহেতু একজন বাবা, তাই প্রতি সপ্তাহান্তে ছেলেদের নিয়ে কোথাও না কোথাও ঘুরতে যেতাম। এমনই এক সন্ধ্যায় আমি ওই দুজন লোককে একটা পিৎজার রেস্টুরেন্টে দেখেছিলাম। ওনারা মাস্ক পরে দুজন মেয়ের সঙ্গে বসে কথা বলছিলেন। আমি আড়াল থেকে ওনাদের দিকে নজর রাখছিলাম। ওনারা সেখানে কিছু অর্ডার দিলেন না। সেই দুজন লোক মেয়েদের সঙ্গে খুব নিচু স্বরে কিছু জরুরি কথা সারছিলেন। কথাগুলো কি ছিল তা দূরত্বের কারণে আমি শুনতে পাইনি, কিন্তু আমি দেখলাম মেয়েরা দুটো খাম ওই ছেলেদের হাতে তুলে দিল। ছেলেরা খাম দুটো নিয়ে একটা কাগজে কিছু লিখে সেখান থেকে চলে গেল, আর ওই দুই মেয়ে একটা রিক্সা নিয়ে নিজেদের বাড়ির দিকে রওনা হলো। আমি আর আমার স্ত্রী পুরো ঘটনাটা নিজেদের চোখে দেখলাম। আমরা যখন ঘটনাটা দেখছিলাম তখন কিছুই বুঝতে পারছিলাম না যে ঠিক কি ঘটছে বা কি নিয়ে চুক্তি হচ্ছে। যাই হোক, সময় কেটে যাচ্ছিল। ওনাদের বাড়িতে আমরা কাউকে আসতে দেখছিলাম না, কাউকে যেতেও দেখছিলাম না। আমরা মহল্লার সবাই মিলে এলাকার মুরব্বীদের অভিযোগ জানালাম। মুরব্বীরা আমাদের বললেন, এমন কোনো অভিযোগ তো নেই যার ভিত্তিতে আমরা ওনাদের বাড়িতে যেতে পারি বা ওয়ার্নিং দিতে পারি। ওনারা একা বাড়ি থেকে বের হয়, একাই ফেরে এবং চুপচাপ থাকে।
তাহলে আমরা কি অভিযোগ নিয়ে ওনাদের বাড়িতে যাব? ওনারা আপনাদের সঙ্গে মেশে না বা যোগাযোগ রাখে না। আপনাদের কথাগুলো হয়তো ঠিক, কিন্তু এই সব কিছুর উপর ভিত্তি করে ওনাদের বাড়িতে গিয়ে তো প্রশ্ন করতে পারি না। আমি তখন দুবাইতে বাড়ির মালিককে ফোন করলাম, বললাম আপনি এই বাড়ি কাদের কাছে ভাড়া দিয়েছেন? তখন তিনিও সবটা শুনে বেশ চিন্তিত হয়ে পড়লেন। তিনি বললেন, আমি তো জানি না এরা কারা। আমি তো শেষ মুহূর্তে স্টেট এজেন্টের হাতে বাড়িটা দিয়েছিলাম, তিনি এই বাড়ি ওনাদের হাতে তুলে দিয়েছেন। আমি ভাড়ার বিষয়ে জানতে চাইলে তিনি বললেন, ভাড়া তো সব সময় চলে আসে। আমি অ্যাকাউন্ট নাম্বার চাইলে তিনি বললেন, ভাড়া আমার কাজিনের নগদ অ্যাকাউন্টে আসে, আর ওই এজেন্ট টাকাটা ট্রান্সফার করে দেয়। টাকাটা আমার কাজিনের কাছেই থাকে। তিনি হঠাৎ জিজ্ঞেস করলেন, ওনারা কি আপনাদের কোনোভাবে বিরক্ত করছে? আমি বললাম, বিরক্ত করার কথা আর কি বলবো। তখন আমি ওনাকে পুরো ব্যাপারটা খুলে বললাম। তিনি বললেন, আমি প্রপার্টি ম্যানেজারের সাথে কথা বলবো, আপনাদের জানাচ্ছি। এরপর একদিন রাতে আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ করে আমার খ্রিশ্চান প্রতিবেশী দৌড়ে আমার কাছে এসে বললেন, রহমান সাহেব, খেয়াল করুন, এদের আমার কাছে মোটেও ঠিক লাগছে না। আমি বললাম, কি ব্যাপার, খুলে বলুন। তিনি বললেন, প্রতিদিন ওনাদের বাড়ি থেকে একজন লোক বেরিয়ে এলাকার দূরের একটা ডাস্টবিনে আবর্জনা ফেলে আসে। ওখানকার ইউনিয়ন থেকে জানা গেছে ওনাদের আবর্জনার মধ্যে ছাগলের পচা মাথা আর ছাগলের শরীরের বিভিন্ন অংশ থাকে, যা একেবারেই স্বাভাবিক নয়। ভাবার বিষয় হলো, ছাগলের মাথা এত যত্ন করে ওনাদের বাড়ির বাইরে আবর্জনার স্তূপে কেন ফেলা হচ্ছে? আপনি কি জানেন ছাগলের মাথা সাধারণত জাদুটোনায় ব্যবহার করা হয়? এদের এখান থেকে সরানোর ব্যবস্থা করুন, না হলে এখানে কারো বড় কোনো ক্ষতি হয়ে যাবে। আমার মনে তখন দুটো বড় বিপদের সংকেত বেজে উঠল। আমি তৎক্ষণাৎ মহল্লার সব লোকদের ডেকে একটা জরুরি মিটিং বসালাম। আমরা সবাই মিলে আলোচনা করলাম। তখন পাশের বাড়ির চাচা বললেন, আমার তো আগে থেকেই সন্দেহ ছিল, কিন্তু এখন ব্যাপারটা একেবারে স্পষ্ট হয়ে গেল। এমন কোনো শক্ত প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে কিছু বলাও যায় না। তাই আমরা ঠিক করলাম যে আগে অফিসিয়াল কোনো অভিযোগ না দিয়ে আমরা মহল্লার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ওনাদের বাড়িতে যাব। আমরা যখন ওনাদের বাড়িতে গেলাম, তখন অনেকক্ষণ ধরে দরজায় কড়া নাড়লাম। প্রথমে কেউ দরজা খুলল না, কিন্তু আমরা হাল ছাড়লাম না এবং দরজায় ধাক্কা দিতেই থাকলাম। তখন ভেতর থেকে একজন মহিলার কণ্ঠস্বর শুনতে পেলাম। আমরা বললাম, আপনাদের বাসার পুরুষ মানুষদের বাইরে পাঠান। উনি বললেন, ঘরে কোনো পুরুষ মানুষ নেই। আমি জিজ্ঞেস করলাম, ওনারা কখন আসবেন? উনি বললেন, জানি না কখন আসবে। আমরা সবাই জানতাম সে নির্লজ্জভাবে মিথ্যে কথা বলছে, কারণ ওনাদের বাড়ি থেকে কাউকে আমরা বাইরে বের হতে দেখিনি। আমরা খুব কড়া সুরে ওনাকে জানিয়ে দিলাম এবং ওনাদের কাছে বার্তা পৌঁছে দিলাম যে সন্ধ্যায় যেন ওনারা এলাকার ডিফেন্স পার্টি অফিসে এসে দেখা করে, খুব জরুরি কাজ আছে। কিন্তু সেদিন ওনাদের কেউ আসেনি। ওই রাতেই হঠাৎ করে আমাদের গলির ট্রান্সফরমারটি পড়ে গেল। তখন ছিল প্রচন্ড গরমের মাস, জুন মাস। যাদের বাড়িতে জেনারেটর বা আইপিএস ছিল অন্তত বাড়ির ভিতরেই ছিল, কিন্তু যাদের বাড়িতে জেনারেটর বা আইপিএস এর ব্যবস্থা ছিল না, ওনারা সবাই গরমের কারণে বাইরে বেরিয়ে এসেছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ওই বাড়ি থেকে কেউ বের হলো না। সারা রাত বিদ্যুৎ ছিল না, তবুও ওই বাড়ির পর্দা এক চুল সরল না, জানালাও একটু খোলা হলো না। এই ঘটনা আমাদের গলির সবাইকে আরো বেশি চিন্তায় ফেলে দিয়েছিল এবং ওনাদের ওপর আমরা সবাই ভীষণ রেগে গিয়েছিলাম। একদিন আমাদের পাশের বাড়ির মেয়ে রোকসানা সন্ধ্যার সময় বাইরে বেরিয়ে এলো। বাচ্চারা তখন ক্রিকেট খেলতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে একটা লোক ওই বাড়ি থেকে একটা বড় কালো শপিং ব্যাগ হাতে বেরিয়ে এলো। সে বরাবরের মতোই নিজের আবর্জনা ফেলতে যাচ্ছিল। রোকসানার মাথায় তখন কি ভর করলো কে জানে। সে দৌড়ে গিয়ে লোকটার হাত থেকে শপিং ব্যাগটা ছিনিয়ে নিল। লোকটা এই ধরনের আকস্মিক আক্রমণের জন্য একেবারেই প্রস্তুত ছিল না। মেয়েটা ব্যাগটা ছিনিয়ে নিল, কিন্তু সে এতটাই দৃঢ় প্রতিজ্ঞ ছিল যে লোকটা তার কাছ থেকে ব্যাগটা কেড়ে নেওয়ার কোনো সুযোগই পেল না। খোলা রাস্তায় ক্রিকেট খেলার গতিতে মগ্ন কিছু ছেলে ওটাকে দেখছিল। পুরো মহল্লার ছোট বড় সবাই এই বিষয়টা সম্পর্কে জানতো। সবাই জানতো কারা এর সঙ্গে জড়িত। হঠাৎ করে এক মহিলা জয় চিৎকার শুরু করলো। ক্রিকেট ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত ছেলেদের হাতে বল ছিল। পরিস্থিতি দেখে ছেলেরা দ্রুত ওই
মহিলার দিকে ছুটে গেল। ময়লার ব্যাপারটা ছেলেরাও জানতো। ওই মহিলা জোরে চিৎকার করে বলল, এই ব্যাগটা ছেড়ো, এই ব্যাগটা। এই দৃশ্য দেখে ওই লোকটা বুঝতে পারলো যে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সে দ্রুত তার বাড়ির দিকে দৌড়ে গেল এবং দরজা খুলে ঘরের ভেতরে ঢুকে পড়ল। ওই মহিলা চিৎকার শুনে বুঝতে পেরেছিল যে যদি সে প্রতিবাদ করে তাহলে বাচ্চারা ওকে ধরে বেদম মারবে। বাচ্চারা তখন সবাই মিলে শপিং ব্যাগটা ছিঁড়ে ফেললো। শোরগোল শুনে মহল্লার সবাই বাড়ি থেকে বেরিয়ে এলো। সবাই নিজেদের মোবাইল ফোন বের করলো, যেন প্রমাণ থাকে যে শপিং ব্যাগের ভেতরে কি আছে বা কি ছিল। আর শপিং ব্যাগটা ছিঁড়ে যেতেই ভেতর থেকে এত বাজে গন্ধ বের হচ্ছিল যে সবাই নাকে কাপড় চেপে ধরলো। ব্যাগ থেকে বের হলো পচা ছাগলের মগজ, যা পচে গলে একাকার হয়ে গেছে। মহল্লার লোকেরা তা দেখে এতটাই রেগে গেল যে ওনারা সেই বাড়িতে হামলা করে দিল এবং দরজায় জোরে জোরে ধাক্কাতে শুরু করলো। তবে ওনাদের মধ্যে একজনও বাইরে বেরিয়ে এলো না। হয়তো ওনারা সবাই ঘরে লুকিয়েছিল অথবা জানালা দিয়ে এই সব ঘটনা দেখছিল। কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে পৌঁছালো এবং ওনারা নিজেদের চোখে সবকিছু দেখলো। দরজায় আবার সজোরে ধাক্কা দেওয়া হলো। এবার ভেতর থেকে আবারও একজন মহিলার কণ্ঠস্বর শোনা গেল। সে বলল, কাল আপনারা মহল্লায় মিটিং ঠিক করে নিন। আমার ভাইয়ের এখন বাড়িতে নেই। মিটিংয়ে ভাইরা এসে যাবে। আপনাদের যা বলার বাড়ির পুরুষদেরকেই বলবেন। আমরা বললাম, আমরা তো বাড়িতে পুরুষের সঙ্গে কথা বলতে এসেছি, তুমি কেন বারবার গেটের কাছে আসছো? ওদের পাঠাও। ওই মহিলা তখন বলল, এই সময় আমি বাধ্য হয়ে এসেছি, কারণ বাড়িতে এখন কোনো পুরুষ নেই। অথচ তার স্বামী আমাদের চোখের সামনেই বাড়িতে ঢুকেছিল। ওই মহিলা কিভাবে এত সহজে মিথ্যা কথা বলছিল আমরা বুঝতে পারছিলাম না। আমরা চেঁচিয়ে বললাম, তোমার স্বামী তো এই বাড়িতেই ঢুকেছে, সে কি উড়ে গেছে নাকি, না অন্য কোথাও চলে গেছে? কিন্তু সে স্পষ্টভাবে সে কথা অস্বীকার করলো। এখন বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই, আপনারা সন্ধ্যায় এসে কথা বলুন। আমরা তখন আর কোনো কিছু করতে পারতাম না। যদি জোর করে কিছু করতাম তাহলে অনেক বড় ঝামেলা হয়ে যেত। ওই মহিলা বেশ চালাক ছিল। যদি তেমন কিছু হতো তাহলে ওনারা সব দোষ আমাদের অর্থাৎ পাড়া প্রতিবেশীদের উপর চাপিয়ে দিত। পাড়ার সবাই এই বিষয়টা নিয়ে খুব চিন্তিত ছিল। আমি আবার দুবাইতে ফোন করে বাড়িওয়ালাকে পুরো ঘটনাটা জানালাম। তিনি তখন ওনাদের দেয়া জাতীয় পরিচয়পত্রের একটি কপি চাইলেন, যেন আমরা নিশ্চিত হতে পারি যে এই লোকটাই সেই ব্যক্তি যাকে বাড়ি ভাড়া দেওয়া হয়েছিল। এখন এই আইডি কার্ড যাচাই করার পালা। এর উপর যে ঠিকানা দেওয়া ছিল সেটি গোপালগঞ্জের। এই কাজটা সকালেই করা সম্ভব ছিল। পরের দিন সকালে আমরা 2-3 জন মিলে প্রপার্টি ডিলারের কাছে গেলাম। তখন তিনিও বেশ চিন্তিত হয়ে উঠলেন। তিনি বললেন, আমাদের কাছে তো দুই পক্ষই চুক্তি করে, আমরা কেবল দুই পক্ষকে মিলিয়ে নিই। কার আচরণ কেমন সেটা তো আমাদের জানার কথা নয়, কিন্তু আমি সন্ধ্যার মিটিংয়ে অবশ্যই আসবো। আর আমরা ওনাদের নিজেদের পক্ষ থেকে বাড়ি খালি করার জন্য নোটিশ দেব, আপনারা চিন্তা করবেন না। হ্যাঁ, কিন্তু আমরা কিভাবে চিন্তা না করে থাকতাম? এখানে প্রপার্টি ডিলারেরও কোনো দোষ ছিল না। স্পষ্ট ব্যাপার হলো ওনারা কাউকে ব্যক্তিগতভাবে চেনেন না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবাই ওই বাড়ির দরজা একবারও খুলল না। যাই হোক, সন্ধ্যা হলো, সবাই জমায়েত হলো, কিন্তু যাদের সঙ্গে কথা বলার ছিল, যাদের জন্য এই মিটিং রাখা হয়েছিল, ওরা সবাই উধাও। আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম। যখন নিশ্চিত হলাম যে কেউই আসবে না, তখন আমরা সবাই মিলে ওনাদের দরজার দিকে এগিয়ে গেলাম। দরজায় বেল বাজিয়ে আমাদের হাত ব্যথা হয়ে গেল, কিন্তু কেউ দরজা খুলল না। তখন গেট টপকে ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। গেট টপকে ভিতরে গিয়ে দরজাটা খুলে দেওয়া হলো। সব মহল্লার লোকেরা এবং জেলা পরিষদ সদস্যরা ভেতরে প্রবেশ করলেন, কিন্তু ভেতরে কাউকে পাওয়া গেল না। ঘরের ভেতর থেকে পচা মাংসের এক তীব্র দুর্গন্ধ আসছিল। ভেতরে আমরা যা কিছু দেখলাম তা আমাদের আতঙ্কিত করার জন্য যথেষ্ট ছিল। অদ্ভুত সব জিনিসপত্র দেখে আমরা হতবাক হয়ে গেলাম। দেয়ালের এখানে সেখানে কয়লা দিয়ে অদ্ভুত ভাষায় কিছু লেখা ছিল, সঙ্গে কিছু বিচিত্র চিহ্নও আঁকা ছিল। পরিষ্কার বোঝা যাচ্ছিল যে রাতের কোনো একটা সময় ওরা পেছনের দরজা দিয়ে ঘর ছেড়ে পালিয়ে গিয়েছে। ওনাদের কাছে কোনো মালপত্র ছিল না, তাই ওনাদের জন্য পালানো খুব সহজ ছিল। ইউনিয়নের লোকেরা আমাদের সঙ্গেই ছিল। ঘরের ভেতরে রান্নাঘরের মেঝে রক্তে ভেসে যাচ্ছিল, যা দেখে মনে হচ্ছিল অনেক দিন ধরে এখানে পড়ে আছে এগুলো। রান্নাঘরের একপাশে কিছু ধারালো ছুরি আর চাপাতি ছিল। রান্নাঘরের ক্যাবিনেটে ছাগলের মাংস ঝুলছিল, যা দেখে মনে হচ্ছিল একদিনের পুরনো, অর্থাৎ
ছাগলগুলো এখানেই রান্না বান্না জবাই করা হতো। একপাশে ছাগলের লিভার, ফুসফুস এবং হৃৎপিণ্ড পড়েছিল। পুরো বাড়িটা খালি ছিল, শুধু রান্নাঘরে 5টা প্লেট আর বিভিন্ন রেস্টুরেন্টের শপিং ব্যাগ পড়েছিল। স্পষ্ট বোঝা যাচ্ছিল যে এই বাড়িতে রান্না হতো না, কারণ প্লেট ছাড়া রান্নাঘরে মাত্র 2টো গ্লাস ছিল, কোনো বাটি বা পাতিল ছিল না। আর কিছুই দেখা গেল না। ব্যবহৃত জিনিসপত্রের মধ্যে ঘর থেকে মাত্র 6টা বালিশ পাওয়া গেল। না ছিল কোনো চাদর, না কোনো কাপড়, কিচ্ছু না। সবচেয়ে বড় কথা হলো, যখন ওপরের ঘরটা খোলা হলো, আপনারা বিশ্বাস করবেন না, আমরা সবাই ভয়ে আমাদের চোখ ফিরিয়ে নিলাম, চোখ দুটো শক্ত করে বন্ধ করে নিলাম। আমরা চাইনি ওই নোংরা দৃশ্য আমাদের চোখে পড়ুক। সেটা ছিল এক অত্যন্ত ভয়ঙ্কর দৃশ্য। এমন শয়তানও আমাদের মধ্যে আছে, যারা শুধুমাত্র কিছু টাকার জন্য মানুষের হাসি খুশি জীবন নষ্ট করে দেয়। আমার তখন মন চাইছিল, ওই লোকগুলো যদি আমার সামনে আসতো, তাহলে আমি ওনাদের সবাইকে ধীরে ধীরে যন্ত্রণা দিয়ে ঠিক একইভাবে মারতাম, যেভাবে ওনারা ওনাদের জাদুর মাধ্যমে অন্য নিরপরাধের লোকদের সঙ্গে খেলছিল। ওই ঘরে দেয়ালের বিভিন্ন জায়গায় হুক লাগানো ছিল এবং সেগুলোর ওপর পুতুলগুলোকে ফাঁসির মতো করে ঝুলিয়ে রাখা হয়েছিল। প্রতিটি পুতুলের ওপর আলাদা আলাদা নাম লেখা ছিল। কিছু পুতুলে সূচ ঢোকানো ছিল, আর কিছু পুতুল তখনও অসম্পূর্ণ ছিল। যেই পুতুলগুলো বানাচ্ছিল সেই হাত দিয়েই সেলাই করে একপাশে রেখে দিয়েছিল, আর কিছু পুতুলে কেবল তুলা ভর্তি করা বাকি ছিল। এই দৃশ্যটা এমন ছিল যে পরিষ্কার বোঝা যাচ্ছিল ওনারা হঠাৎ করেই সবকিছু ছেড়ে পালিয়ে গিয়েছে, কারণ আমরা ওনাদের আসল চেহারাটা ধরে ফেলেছিলাম। ঘরের আলমারির ভেতর থেকে কিছু লেবু, লবণ, চিনি আর একটা নোটবুক পাওয়া গিয়েছিল, যেখানে কিছু মানুষের নাম এবং ওনাদের শরীরের কোথায় কোথায় কষ্ট দিতে হবে সেই জায়গাগুলোর কথাও লেখা ছিল। আর একটা ছোট কাগজে 4-5টা নাম আর তাদের কাছ থেকে পাওনা টাকার বিস্তারিত বিবরণ ছিল। কারো কাছ থেকে 1.5 লাখ, কারো কাছ থেকে 2 লাখ, কারো কাছ থেকে 1 লাখ, কারো কাছ থেকে 5 লাখ। যার যার সামর্থ্য অনুযায়ী রেট ঠিক করা ছিল। আলমারির ভেতর থেকে 1-2টি ছবিও পাওয়া গিয়েছিল, যার মধ্যে একটাতে কারো বুকের উপর দাগ দেওয়া হয়েছিল। এই সব কিছুর বর্ণনা এমন ছিল যেন চিৎকার করে বলছিল সে এখানে কি ভয়ানক কাণ্ড ঘটত। আমরা সবকিছুর ছবি তুলে বাড়িওয়ালাকে পাঠিয়ে দিলাম, আর তিনিও অবাক হয়ে গেলেন যে তার বাড়িতে এই সব ঘটেছিল। হঠাৎ করে বাড়িওয়ালার কাজিনও এসে পড়লেন। ওনারা সবকিছু নিজের চোখে দেখলেন। পরে জানা গেল ভাড়াটিয়াদের দেওয়া আইডি কার্ডটাও নকল ছিল। তাদের ব্যাংকিং অ্যাকাউন্টের নাম্বারটিতেও যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেই নাম্বারটা ব্লক করা ছিল। আর সেই সিম কার্ডটাও কোনো এক মৃত মানুষের নামে রেজিস্ট্রেশন করা ছিল। সবকিছুই নকল, 2 নাম্বার। ওই 2 নাম্বার লোকদের তাড়িয়ে দেওয়ার পর পরিচ্ছন্নতা কর্মীদের দিয়ে পুরো ঘরটা পরিষ্কার করানো হলো। বাড়ির মালিকের কাজিন একজন হুজুরকে নিয়ে এসেছিলেন। ওনার পরামর্শে এখানে কোরআন খতম দেওয়া হলো, যেন এই ঘর থেকে খারাপ কোনো কিছুর প্রভাব চলে যায়। কিন্তু এই ঘরের ভয় আর আতঙ্ক পুরো মহল্লায় ছড়িয়ে পড়েছিল। তারপর থেকে এই বাড়িটা ফাঁকাই পড়ে রইল, আর আজও সেটা ফাঁকা। এলাকার ইমাম সাহেব প্রায়ই কোরআন পড়ানোর জন্য বাচ্চাদের নিয়ে আসেন, সেখানে পড়াশোনা করান। কিন্তু আমাদের সবার মনে এই বাড়িটার ব্যাপারে একটা ভয় স্থায়ীভাবে বাসা বেঁধে ফেলেছে। না, এই বাড়িটার ভাড়া দেওয়া হয় না, এটা বিক্রিও করা হয় না, কারণ সবাই নিজের চোখে সবকিছু দেখেছে। বাড়িওয়ালাকে অনেক কষ্ট পোহাতে হয়েছে, তার অনেক আর্থিক ক্ষতিও হয়েছে, কিন্তু এখন আর কিছুই করার নেই। ওনারা হয়তো এখন অন্য কোনো এলাকায় চলে গেছেন, আর সেখানে আবার টাকার লোভে মানুষের জীবন নিয়ে খেলছেন। এমন লোকদের আল্লাহ ছাড়া আর কেউ ধরে না, কেউ শাস্তি দেয় না। আমাদের সবারই এমন মানুষের হাত থেকে নিরাপদ থাকা উচিত। পরে আমার মনে হলো, আমি সেদিন রেস্টুরেন্টে 2জন মহিলাকে দেখেছিলাম ওই লোকগুলোর সঙ্গে। ওনারা নিশ্চয়ই কারো ওপর কালোজাদু করানোর জন্য বা কোনো কিছুর ডিল করার জন্য ওই ব্যক্তিদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। এমন জঘন্য মানুষেরা সাধারণ মানুষের ছদ্মবেশে আমাদের চারপাশে ঘুরে বেড়ায়। ওনারা আমাদের ক্ষতি করেন, আর সেই ক্ষতির ওপর ভিত্তি করে দাম নির্ধারণ করেন। অর্থাৎ যত বড় ক্ষতি তত বড় দাম। আল্লাহ আমাদের এমন মানুষ আর এমন কুদৃষ্টি থেকে রক্ষা করুন। এই বলে রহমান সাহেব তার ঘটনা শেষ করেছেন। ধৈর্য নিয়ে কষ্ট করে শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আমিও ধন্যবাদ
ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা শুনলেন এতক্ষণ, আশা করছি ঘটনাটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তুমি আসো। আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? তোদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও, সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with Russell। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। এবারে যে ঘটনায় যাব সেই ঘটনাটি আমাদের জুনায়েদ হুজুরের। আশা করছি আপনাদের ভালো লাগবে, কারণ আপনারা প্রচুর সাড়া দিয়েছেন। এই ঘটনাটি আপনারা বারবার চেয়েছেন। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলেই আছেন। আমি মোহাম্মদ ইয়াসিন বলছিলাম গাজীপুরের কোনো একটা জায়গা থেকে। আজ আবারও জুনায়েদ হুজুরের নতুন একটা ঘটনা নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ঘটনায় ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রাসেল ভাই, ঘটনাটি শুরুর আগে আমি আপনার প্রশ্নের উত্তর দিতে চাই। আপনি 5 ভাগের মাঝবান এপিসোডে প্রশ্ন করেছিলেন আমি জিনকে কি রূপে দেখি বা তারা আমার সামনে কোন রূপে আসে। উত্তরটা হলো আলোকিত একটি লম্বা অবয়ব। আলোর কারণে চোখ খোলাই যায় না, অথবা আপনজনের রূপে কিংবা বেড়ালের রূপে আমার সামনে আসে, মিষ্টি সুরে কথা বলে। যাই হোক, ফিরে আসি ঘটনায়। জুনায়েদ হুজুর আমাকে যেভাবে বলেছেন আমি ঠিক সেইভাবেই বলার চেষ্টা করছি। বলছেন জুনায়েদ হুজুর। অন্ধকার একটি রাতে আমি কোনো এক কাজে পাশের গ্রাম থেকে বাড়ি ফিরছিলাম। নিজ গ্রামে 2টি গ্রামের সীমানায় কেন্দ্রীয় কবরস্থান। এই কবরস্থানে সব ধরনের মানুষকে কবর দেওয়া হয়। ওই কবরস্থানকে ঘিরে অনেক ঘটনা। তো আমি কবরস্থানের সীমানার কাছাকাছি চলে আসলাম। একাই হাঁটছি। রাস্তার একটি কুকুরকেও দেখা যাচ্ছে না। কবরস্থানের মূল গেটে পৌঁছাতেই আমার শরীর ভার হয়ে যায়। হঠাৎ কোথা থেকে একটি কালো কুচকুচে কাক এসে থাবা মেরে আমার টুপিটা নিয়ে চলে যায় কবরস্থানের ভেতরে। এইবার আমি কবরস্থানের দিকে মুখ ফেরাই। দেখতে পাই কবরস্থানের ঠিক মাঝখান থেকে একটি আলো ভেসে আসছে। আমার আগ্রহ বেড়ে যায়। হঠাৎ ইসমাইল আমার কানে কানে বলে ওঠে, হুজুর, ভেতরে যাবেন না, ভেতরে শুধু মোহ। যদি একবার প্রবেশ করেন আপনার সাথে আমি প্রবেশ করতে পারবো না। হঠাৎ কবরস্থান থেকে একটি মিষ্টি আওয়াজ আমার কানে ভেসে আসে। আমি ইসমাইলের কথার তোয়াক্কা না করে কবরস্থানে প্রবেশ করলাম। মনে হচ্ছিল কোনো একটা কিছু আমাকে টেনে নিয়ে যাচ্ছে সেই মিষ্টি সুরের দিকে। হঠাৎ আমি হোঁচট খেয়ে পড়ে যাই। একটি গর্তের মধ্যে গিয়ে পড়ি। তখন আমার মোহ ভেঙে যায়। দেখতে পাই একটি পুরনো ভাঙা কবর। হঠাৎ আমার হাতে শক্ত একটা কিছুর স্পর্শ লাগলো। টান দিতেই দেখি একটি হাড়। আমি ভয়ে কেঁপে উঠলাম। হঠাৎ কবরের সামনে থেকে কর্কশ কণ্ঠে কেউ বলল, কিরে, তুই আমার ঘরে কি করিস? বুঝেছি, আজ তোকে বলি দেয়া হবে। আমি কিছু বুঝতে পারছিলাম না। কে আবার বলি দেবে আমাকে? এবার আমি মনে সাহস সঞ্চার করে বিসমিল্লাহ বলে কবর থেকে এক লাফে উঠে আসি। কিন্তু রাত যত বাড়ছে ততই অন্ধকার হচ্ছে। আকাশের দিকে তাকাতেই বুঝতে পারলাম আজ অমাবস্যার রাত। হায় আল্লাহ, এ আমি কি বিপদে পড়লাম! দিক বিদিক হয়ে আমি ছুটতে শুরু করি, কিন্তু কবরস্থান থেকে বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ আবার একটি গর্তে পড়ে যাই। হঠাৎ সেই শোনা পুরনো কর্কশ কণ্ঠস্বরটা আবারও ভেসে আসে, কিরে, আর কত দৌড়াবি? দৌড়ে কোনো লাভ নেই। আসলেই আমি আবার সেই স্থানেই চলে এসেছি। উপায় না পেয়ে আমি আবার কবর
থেকে বের হয়ে আসি, সারা শরীরে রক্তের দাগ। হঠাৎ একদল কা করে এসে আমার মাথার উপরে কাকা আওয়াজ শুরু করলো। আমি আমার কান ধরে বসে পড়ি, মনে মনে আল্লাহকে স্মরণ করি। সেই মুহূর্তে আমার মনে কোনো দোয়া আসছিল না। হঠাৎ আমার কানে সেই মিষ্টি সুর ভেসে উঠল। আমি যেন আবার বিমোহিত হয়ে ছুটে চললাম সেই আওয়াজের দিকে। কতক্ষণ যে হেঁটেছি আমার মনে নেই। হঠাৎ আমি লাফ মেরে উঠি, আমার মোহ ভেঙে যায়। দেখতে পাই এক ৮০-৯০ বছর বয়সী লোক বসে বসে কি যেন বিড়বিড় করছে। আমাকে দেখে নারী আর পুরুষ মিশ্রিত কণ্ঠে বলে উঠল, কিরে জুনায়েদ, আমাকে চিনতে পেরেছিস? সেই ৫ বছর আগে আমাকে অপদস্থ করে ৭ মোহের বাদশার হাতে তুলে দিয়েছিলি। আমি বলেছিলাম আমি ফিরে আসবো। দেখ, আমি আমার কথা রেখেছি, আমি ফিরে এসেছি। এখন তুই সহ তোর গ্রামবাসীদের জীবন আমি জাহান্নামে পরিণত করব। সে অট্ট হাসিতে মেতে উঠল। তার এই পৈশাচিক হাসি পুরো কবরস্থানের মধ্যে প্রতিফলিত হচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম, কে তুমি? আমি চিনতে পারলাম না। আমাকে ভুলে গেছিস? আমি হলাম সামাদ জাদুকর। তুই কিভাবে ফিরে আসলি? তোকে তো ৭ মোহের বাদশা সমুদ্রের মাঝখানে বন্দি করে রেখেছিল। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে কে এই সামাদ জাদুকর যাকে ৭ মোহের বাদশা বন্দি করেছিল। তাহলে আমাদের ফিরে যেতে হবে অতীতের ৫ বছর আগে। তো চলুন অতীতের ছেঁড়া পৃষ্ঠাটি আরেকবার উল্টাই। সময়টা তখন শীতকাল। গ্রামের মানুষরা নিশ্চিন্তে তাদের দিন অতিবাহিত করছে। কিন্তু একদিন এক মুসাফির আসে আমাদের গ্রামে। জীর্ণ শীর্ণ অবস্থা তার, দেখে মনে হচ্ছিল অনেক দিন ধরে কিছু খায়নি। তো গ্রামের দক্ষিণ দিকে আমাদের হিন্দু সম্প্রদায় মানুষদের একটি বিরাট বট গাছ ছিল। তারা সেই বট গাছে বিভিন্ন ধরনের মানত করত। তো সেই মুসাফির ওই বট গাছটিতে গিয়ে আশ্রয় নিল। তার এই খারাপ অবস্থা দেখে হিন্দু ভাই বোনেরা কিছু খাবার দিয়ে যেত। এভাবে 2 দিন কেটে গেল। কিন্তু 3 দিনের মাথায় একটি 2 বছরের বাচ্চা পানিতে পড়ে যায়। পানি থেকে তুলে সবাই দেখতে পেল সে আর শ্বাস নিচ্ছে না। তার মানে সে মারা গেছে। হঠাৎ সেই মুসাফির এগিয়ে এসে বাচ্চাটির পিঠে সজোরে আঘাত করে আর বাচ্চাটি চিৎকার করে কেঁদে ওঠে। বাচ্চাটি ছিল হিন্দু পরিবারের। এই দেখে গ্রামের সব হিন্দুরা ওই লোকটাকে পুজো করতে শুরু করে। ওই মুসাফির আমাদের মুসলিমদের মধ্যেও বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। আমি চিন্তায় পড়ে যাই। তো একদিন রাতে আমার জিনদের সাথে আলোচনায় বসে ইসমাইল বলে উঠল, হুজুর, জানি আপনার মনে একটাই প্রশ্ন, মৃত বাচ্চাকে কিভাবে জীবন্ত করা সম্ভব। কিন্তু হুজুর, আমি যদি বলি সম্ভব, কিভাবে? এ তো অনেক সহজ। যদি বাচ্চাটি মারাই না যায় তাহলে তাকে বাঁচানো যাবেই। আমি বুঝতে পারছি না, ঠিক করে বলো। মনে হচ্ছে আমাদেরকে দেখানো হয়েছে বাচ্চাটি মৃত। ওই যে মুসাফির, আসলে সে একজন কালো জাদুকর। মানুষের বিশ্বাস অর্জন করার জন্য পুরো ঘটনাটিকে সে সাজিয়েছে। বাচ্চাটি পুকুরে পড়ার পর সেই লোকের জিনেরা বাচ্চাটির হৃদস্পন্দন কমিয়ে আনে। ফলে সে শ্বাস নিচ্ছিল, কিন্তু খুব ধীরে। মনে হয়েছিল সেই বাচ্চাটি মারা গিয়েছে। ও, তাহলে এই ঘটনাটি সম্পূর্ণ সাজানো। কিন্তু সেই লোকটি আমাদের গ্রামে এসে এইসব ঘটনা কেন করছে? আসলে হুজুর, তার 1400 প্রাণ চাই। সে 1400 প্রাণীর রক্ত একটি পাত্রে নিয়ে তার শয়তানকে উপহার দেবে। ফলে সেই পৃথিবীর সবচেয়ে বড় কালো জাদুকর হয়ে যাবে। আর সবচেয়ে খারাপ খবর এই যে সে 600 মানুষের প্রাণ নিয়ে নিয়েছে। সে 90টি গ্রাম ঘুরেছে আর তার জিনের মাধ্যমে এমন ভাবে মানুষদের হত্যা করেছে, দেখলে মনে হবে স্বাভাবিক মৃত্যু।
জানতে পারি গ্রাম প্রধানকে সাপে কামড় দিয়েছে আর সে মারা গিয়েছে। হুজুর, সে তার প্রথম শিকার করে ফেলেছে। আমি পুনরায় আলোচনায় বসি। এখানে এর হাত থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে ইসমাইলকে জিজ্ঞেস করি। ইসমাইল কোনো উত্তর দিতে পারে না। এভাবেই 3 দিন কেটে যায়। 3 দিনে গ্রামে আরো 2 জনের মৃত্যু হয়েছে। একজন পানিতে পড়ে, আরেকজন গাছ থেকে পড়ে। আর প্রত্যেক মৃত্যুর পর বেশ খানিকটা রক্ত ওই পুরনো বট গাছে পাওয়া গেছে। আর ওদিকে সেই লোকটি হাতের খেলা দেখিয়ে মানুষকে নিজের দিকে আকৃষ্ট করছে। মানুষজন কাজ ছেড়ে দিয়ে সারাদিন ওই লোকের পায়ের কাছে পড়ে থাকে। শুধু হিন্দুরাই নয়, মুসলমান 2টি পরিবারের ওপরও এই আসর পড়েছে। সে বিভিন্ন ধরনের জাদু দেখাতো, বিড়ালকে সাপ বানিয়ে ফেলতো, বট গাছের নিচে হাত দিয়ে টাকা বের করে আনতো, আরো কত কি। তো এইসব দেখে গ্রামের সব মসজিদের ইমাম সাহেবেরা চিন্তিত হয়ে পড়েন। তো একদিন ইমাম সাহেবেরা সহ গ্রামের বিজ্ঞ লোকেরা আমার বাড়িতে এসে এই সমস্যার সমাধান চান। প্রথমে আমি রাজি হইনি, কারণ একে সরানো এত সহজ নয়। কিন্তু তাদের জোড়াজুড়িতে কিছুদিন সময় চেয়ে নেই। রাতে আমার 7 রত্নের সাথে আলোচনায় বসি, কিন্তু সময় পার হয়ে যায়। কয়েক সেকেন্ড থেকে মিনিট, মিনিট থেকে ঘন্টা আলোচনা চলতেই থাকে, সমাধান হচ্ছিল না। হঠাৎ আলিফ বলে উঠল, আচ্ছা, এই লোক এমন কেন? যাকে পরাজিত করতে এত আলোচনা করতে হয়, সে কি কোনো রাজা, বাদশা নাকি? আমি বললাম, 1 মিনিট, তুমি কি বলতে চাও? বলছি, সে কি কোনো বাদশা নাকি? ঠিক, সমাধান পেয়ে গেছি। ইসমাইল বলল, হুজুর, কি সমাধান পেয়েছেন? আরে, আমরা তো 7 মোহের বাদশার কথা ভুলেই গিয়েছি। তিনি তো পারেন এই সমস্যার সমাধান করতে। আমার এই কথা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। ইসমাইল বলে, আপনার মাথা ঠিক আছে? মনে নেই গতবার কি হয়েছিল? তাকে আর বিরক্ত যেন না করা হয়। কিন্তু ইসমাইল, এছাড়া আর কোনো উপায় দেখছি না। যদি তোমার কাছে কোনো সমাধান থেকে দাও। প্রথম থেকে ইসমাইল ইতস্তত করলেও পরবর্তীতে সে রাজি হয়ে যায়। আসলে 7 মোহের বাদশাকে সে প্রচন্ড ভয় পায়। যাই হোক, 7 মোহের বাদশাকে ডাকার জন্য সেই আমলটি করা হয় এবং রাত 2টার দিকে আমরা আমল করি। এই ঘটনায় 7 মোহের বাদশার প্রসঙ্গটি আবারও এসেছে। আপনারা জানেন যে এই পুরো প্রক্রিয়াটি আমরা আগেও বলেছি, সুতরাং আমি ওই অংশটুকু বাদ দিয়ে দিচ্ছি। 7 মোহের বাদশা চলে যাওয়ার পর গ্রামবাসীদের নিয়ে আমি সামাদ জাদুকরের ডেরায় পৌঁছাই। ওই জাদুকরের জিনদের আমার জিনেরা নানান রকম ভাবে আয়ত্তে নিয়ে আসে, আর আমরা জাদুকরকে পেটাতে পেটাতে মেঘনা নদীতে ফেলে দেই। পরবর্তীতে জানতে পারি 7 মোহের বাদশা তার অধীনে থাকা জিনদের মাধ্যমে সাগরের ঠিক মাঝখানে তাকে বন্দী করে রেখেছে, যাতে সে আর খারাপ কাজ করতে না পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, সময় এসেছে অতীতের পৃষ্ঠাটি বন্ধ করে বর্তমানে ফিরে আসার। সামাদ জাদুকর রহস্যের হাসি হেসে বলে উঠল, তুই যে আমার জিনদের সমুদ্রের মাঝখানে ফেলে দিয়েছিলি, এক মাছ ধরার জালে সেই কাঁচের বোতলটি উঠে আসে, আর বোতল খুলতেই আমার জিনেরা মুক্ত হয়ে ওই দ্বীপ থেকে উদ্ধার করে। এখন তোর কি হবে তুই ভেবে দেখ। তুই আমার কিছুই করতে পারবি না। তোর ধ্বংস হবে ইনশাআল্লাহ, আমার হাতেই হবে। এবার তার হাসি থেমে যায়, তার চোখ রক্তবর্ণ ধারণ করে, গলা থেকে গড়গড় আওয়াজ বেরোতে শুরু করে, তার পেছন থেকে কালো 2টো অবয়ব আমার দিকে আসতে শুরু করে। আমি মনে মনে ইসমাইলকে স্মরণ করছিলাম, কিন্তু তার কোনো দেখা পাচ্ছিলাম না। হঠাৎ দেখতে পাই কালো জাদুকরের সামনে 2টি বড় পেয়ালা রাখা, আর পেয়ালা দুটোতে রক্ত। সেই পেয়ালা থেকে তীব্র বাজে গন্ধ আসছে। সে অবয়ব 2টি এক নিঃশ্বাসে সেই রক্ত পান করে। এই দেখে আমি আর সহ্য করতে না পেরে সেখানেই বমি করে দিই। এইবার আস্তে আস্তে শব্দ আমলে পড়ছিল। আর দেরি না করে কবরস্থান থেকে 1 মুঠো মাটি নিয়ে আয়াতুল কুরসি পড়ে ফুঁ দিয়ে ওই মাটি 2 অবয়বের দিকে ছুঁড়ে মারি। এক চিৎকার দিয়ে অবয়ব 2টো উধাও হয়ে যায়। ঘন কালো অন্ধকার, কবরের মধ্যে কেবল আমি আর সামাদ জাদুকর। আশেপাশে থেকে বেচার ডাক ভেসে আসছিল। হঠাৎ পেছনে ফিরে দেখতেই দেখতে পাই 7 রত্নরা আমার দিকে আসছে, সাথে রয়েছে গ্রামবাসী। এবার আমি কালো জাদুকরকে বলি, কিরে, এখন কোথায় পালাবি? কালো জাদুকর রেগে আগুন হয়ে গিয়েছে। এক লাফে আমার সামনে এসে আমার হাত কামড়ে ধরে। আমি চিৎকার
রাতেই অজ্ঞান হয়ে যাই। তারপর কি হয়েছিল আমার মনে নেই। সকালে আমি নিজেকে আমার বাড়ির বিছানায় আবিষ্কার করি। হাত পায়ে প্রচন্ড ব্যথা, কিন্তু কামড়ানোর কোনো দাগ নেই। আমি ইসমাইলকে জিজ্ঞেস করি কি হয়েছিল। ইসমাইল বলল, আপনাকে বারবার মানা করার পরেও আপনি সেই কবরস্থানে ঢুকে পড়েছিলেন। তাই দেরি না করে আমি মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে সব খুলে বলি। তারপর তিনি গ্রামবাসীদের একজোট করে কবরস্থানে নিয়ে আসেন। প্রায় 4 ঘন্টা আপনাকে খুঁজেছি, কিন্তু পাইনি। যেই ফজরের আজান দেওয়া হলো, তখনই দেখি আপনি কবরস্থানে ঠিক মাঝখানে অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন। তারপর ধরাধরি করে আপনাকে বাড়ি নিয়ে আসা হয়। এখন বলুন তো কি হয়েছিল? আমি তাদেরকে সব ঘটনা খুলে বলি। এবার হুদ বলল, হুজুর তাহলে তো সমস্যা। যেহেতু সামাদ জাদুকর ফিরে এসেছে, প্রতিশোধ না নিয়ে সে ফিরবে না। এরপর কেটে যায় 1 মাস। সামাদ জাদুকরের কোনো খোঁজ খবর পাওয়া যায় না। অনেক খোঁজার চেষ্টা করেছে, কিন্তু পাইনি। তাই তার কথা একেবারে ভুলেই গিয়েছিলাম। কি ভাবছেন ঘটনা এখানে শেষ? ঘটনাটি এখানে শেষ হয়ে গেলে পারত, কিন্তু ঘটনাটি কেবলমাত্র এখান থেকে শুরু হলো। রাসেল ভাই, একটি বিশেষ কারণে 15 দিনের জন্য অন্য একটি জায়গায় যাচ্ছি, তাই ঘটনাটি সম্পূর্ণ করতে পারলাম না। কিন্তু ইনশাল্লাহ একটু দেরি হলেও বাকি অংশটুকু লিখে পাঠাবো। সকলেই এটার 2য় পর্বের জন্য অপেক্ষা করবেন আশা করি। আল্লাহ হাফেজ।